নমস্কার সবাইকে। আগের দিন আমরা সরল সুদ কষার যে থিওরি ছিল সেটা পড়েছিলাম, কি করে সরল সুদ মূলধন বের করতে হয় শিখেছিলাম, কোনটা কি জেনেছিলাম। তো আজকে আমরা সেই সম্পর্কে কিছু অঙ্ক করব। মোটামুটি এইরকম কতগুলো টাইপের অঙ্ক আছে যেগুলো আমাদের পরীক্ষায় পড়ার মতো ইম্পর্টেন্ট। মানে শুধু আমি এই অঙ্কগুলোই বলছি না, এরকম টাইপের অঙ্ক তোমার হয়তো অনুযায়ী পার্সেন্টেজ চেঞ্জ করে দিতে পারে, তবে টাইপ অনেকটা এরকম হয়, পরীক্ষা হবে, ঠিক আছে? তো আমরা আগে ওই 8টা অঙ্ক তোমার খাতায়, 7টা অঙ্ক তোমার খাতায় আগে লিখে নেবে। তো প্রথমটা পড়ে রেখেছি, রাম 4% বার্ষিক সুদের হারে ব্যাংকে 1500 টাকা জমা রেখেছে। 3 বছর পরে রাম কত টাকা সুদ পাবে? ঠিক আছে। 2 নম্বর, বিমান 6% সুদের হারে 5400 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে। 4 বছর পর বিমানকে মোট কত টাকা মেটাতে হবে? রাজেশ ব্যাংকে 6% সুদের হারে কিছু পরিমাণ টাকা রেখে 4 বছর পর 240 টাকা সুদ পেলেন। রাজেশ কত টাকা জমা দিয়েছিল? কত টাকার বার্ষিক 15% সরল সুদের হারে 8 বছরের সুদে আসলে 5160 টাকা হবে? 5000 টাকার 8 বছরের মোট সুদ 4800 টাকা হলে সুদের হার কত? কোনো মূলধনের 3 বছরের সুদ 560 টাকা ও 5 বছরের সুদ 600 টাকা হলে সুদের 600 টাকা এবং সুদের হার যদি সেম হয় দুটো ক্ষেত্রে, তাহলে মূলধন কত? রায়বাবু তার 13 ও 15 বছরের দুই ছেলের মধ্যে 56,000 টাকা এমনভাবে ভাগ করে দিল, যখন তাদের বয়স 18 বছর হবে, মানে দুজনের বয়স 18 বছর হবে, তখন বার্ষিক 10% সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত, মানে যে টাকাটা ভাগ করে দিয়ে সেই টাকাটার প্রত্যেকের প্রাপ্ত সমূল বৃদ্ধি সমান হবে প্রতি পুত্রের জন্য তিনি কত টাকা করে বরাদ্দ করেছিল। তো এই কিছু টাইপের অঙ্ক যেগুলো তোমরা খাতায় লিখে নিও, এবং আমরা আস্তে আস্তে এবার সলভের দিকে আসবো। এবার শুরু করা যাক সলিউশনগুলো একটা একটা করে। প্রথমত 1 নম্বরটা করি। বলেছে রাম 4% বার্ষিক সুদের হারে ব্যাংকে 1500 টাকা জমা রেখেছে। 3 বছর পর কত সুদ পাবে? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে? সুদ। আমাদের এই অঙ্কে মেনলি 4টে জিনিস থাকে। একটা হচ্ছে মূলধন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, ঠিক আছে, সুদের হার, সুদের হার। 3 নম্বর হচ্ছে সময়, আর 4 নম্বর হচ্ছে সুদ। তিনটের মধ্যে যে কোনো, এই 4টের মধ্যে যে কোনো 3টে বলে দেবে, একটা বের করতে হবে। যদি মূলধন সুদের হার সময় বলে দেয়, সুদ বার করতে হবে। যদি সুদ সময় সুদের হার বলে দেয়, মূলধন বের করতে হবে। যদি মূলধন সময় সুদ বলে দেয়, তাহলে সুদের হার বের করতে হবে, ঠিক আছে। এমনি এমনি করে সব একটা বার করতে হবে। তো আমরা 1 নম্বর সলিউশন আছে, দেখা যাক কি বলছে। রাম 4% বার্ষিক সুদের হারে, 4% সুদের হার, তাহলে আমি এখানে লিখবো 4%, ঠিক আছে। কত টাকা জমা হয়েছে? 1500 টাকা, মানে মূলধন বলে দেওয়া আছে, 1500 টাকা জমা রেখেছে। সুদ কত? বা সুদ আমাকে বের করতে হবে। সময় কত বলেছে? 3 বছর। সময় বলেছে 3 বছর। তাহলে আমাকে সুদটা বের করতে হবে। আমরা আগের দিন একটা ফর্মুলা জেনেছিলাম যে আই সমান পি আর টি বাই 100, তাই তো। যেখানে পিটা ছিল মূলধন, আরটা ছিল সুদের হার, আর টিটা ছিল সময়, তাই তো। তার মানে সবই পেয়ে গেছি আমরা। এখানে আগের দিন বলেছিলাম পিটা মূলধন হবে, আরটা রেট অফ ইন্টারেস্ট হবে, মানে সুদের হার, আর টিটা হবে সময়, সেটা হবে বছরে, কিন্তু মাস বা দিনে হবে না। যদি মাস বা দিনে বলা থাকে আমাকে সেটাকে বছরে করে নিতে হবে। তাহলে আই সমান কি? আই সমান হচ্ছে সুদ। তোমাকে আই বের করতে হবে, আমাকে পি আর টি বাই 100 বলে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা তাহলে এখানে লিখি, এবার কি লিখবো? প্রদত্ত মূলধন সমান হচ্ছে 1500 টাকা, সুদের হার সমান হচ্ছে 4%, সময় সমান হচ্ছে 3 বছর, বছর। তাহলে সুদ কত? সুদ সমান হচ্ছে পি গণিত আর গণিত টি বাই 100, তাই তো। পি কত বলেছে? 1500 প্লাস, এই সরি প্লাস বলছি না, পি হচ্ছে, পি বলেছে 1500 গণিত আর কত বলেছে 4, আর টি কত বলেছে 3 বাই 100, তা কত হচ্ছে
4×15 = 60, আর 60×3 = 180। তাহলে আমি 180 টাকা পেলাম। তাহলে 180 টাকা কি পেলাম? যদি একটা ব্যাংকে 4% সুদের হারে 1,500 টাকা জমা রাখে, তাহলে 3 বছর পর গিয়ে দেখবো সেই টাকাটা কত হয়েছে। টাকাটা 180 টাকা বৃদ্ধি হয়েছে, মানে টাকাটা কত হবে? 1500 + 180 মানে 1680 টাকা। তাহলে বৃদ্ধি পেয়েছে 180 টাকা। আমাকে এখানে বের করতে বলেছে অনলি সমস্ত সুদটা। তাহলে কত টাকা পাবে সুদ? 180 টাকা সুদ পাবে। ঠিক আছে, বুঝে গেল? তাহলে এটা হলো 1 নম্বরটা। ঠিক আছে, এটা হলো 1 নম্বরটা। এবার 2 নম্বর হলো, 2 নম্বরটা কি বলেছে? বলেছে বিমান 6% সুদের হারে 5400 টাকা ব্যাংকে লোন নিয়েছে। তাহলে ব্যাংক থেকে ধর লোন নিয়েছে 5400 টাকা, 5400 টাকা লোন নিয়েছে। কত পার্সেন্ট সুদের হারে? 6% সুদের হারে। দিয়ে 4 বছর পর বিমানকে কত টাকা মেটাতে হবে? তার মানে কি দাঁড়াচ্ছে যে ব্যাংক থেকে 5400 টাকা নিয়েছে 6% সুদের হারে, আর তাকে 4 বছর পর মেটাতে হবে। মানে তাহলে এই টাকাটা খাটছে কত বছর? 4 বছর। তাহলে আমি এখানে পি পেয়ে গেলাম, আর পেয়ে গেছি, টিও পেয়ে গেছি। 5400 টাকা 6% সুদের হারে ধার নিয়েছে, তাই বিমান টাকাটা মেটাচ্ছে 4 বছর পর। তাহলে টাকাটা কত কত সুদ হবে? সুদটা কত ধরতে হবে? 4 বছরের, তাই তো? মানে আমি যদি তোমাকে 50 টাকা দিলাম 1% সুদের হারে, ঠিক আছে, নিয়ে 3 বছর পর 1% করে যদি সুদ নিতে 3 বছর পর কত টাকা বাড়বে? ঠিক সেরকম ভাবে এখানেও তাই, যে তুমি 5400 টাকা ধার নিয়েছো, ব্যাংক থেকে নিয়েছো 6% সুদের হারে, মানে 1 বছরে তুমি যদি 100 টাকা জমা রাখো, তাহলে সেখানে 1 বছরে 6 টাকা বৃদ্ধি পাবে, তাই তো? কিন্তু তুমি এখান থেকে নিয়েছো 5400 টাকা, তাহলে 5400 টাকাতে তুমি 6% নিচ্ছ, প্রত্যেক বছর বছর এর 6% করে বাড়তে বাড়তে থাকবে, তাই তো? তাহলে আমাকে কি ফর্মুলা বের করতে হবে? I সমান PRT/100। এই চ্যাপ্টারে মাত্র একটাই সূত্র, এর বাইরে কিছু নেই। ঠিক আছে, তোমরা কিন্তু এটাকে ঐকিক নিয়মে করতে পারো, কিন্তু ঐকিক নিয়মে অনেক ঝামেলা এই ফর্মুলা করতে। দেখো, তাহলে আমি এখানে পি কত পেয়েছি? 5400 টাকা। ঠিক আছে, গণিত আর কত বলা আছে? 6% সুদের হারে, 6%। গণিত টি কত? 4 বছর, মানে বিমান 4 বছর পর টাকাটা মেটাবে, তাহলে বছর হচ্ছে 4 বছর বাই 100, তাই তো? পি আর টি 100 হয়ে গেল। এবার এটা গুণ করতে হবে, গুণ করে যত টাকা হবে, এটা গুণ করে কত হবে? 20, 21, তো 8, 10, 6, 9, 2, 1, 1296 টাকা। ঠিক আছে, 1296 টাকা আয়। মানে তার মানে কি? মানে সে 5400 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিল 6% সুদের হারে, তারপর দেখা গেলো 4 বছর পর সুদ হয়েছে এত টাকা। আমার এখানে কোশ্চেনে কি দিয়েছে যে বিমানকে মোট কত টাকা মেটাতে হবে। তাহলে আমি যদি তোমার কাছ থেকে ধরো 50 টাকা ধার নিলাম, ঠিক আছে, এবং তুমি বললে 5% হারে দেবো। আমি কথার কথা বলছি, ধরো 5% হারে 5 বছর পর সুদ হলো, ধরো বললাম 25 টাকা। ধরো কথা কথা বলছি, তাহলে তুমি শুধু এই 25 টাকা ফেরত দেবে না? তার কারণ কি, 25 টাকা হচ্ছে সুদ, মানে 25 টাকাটা বেড়েছে সুদ পেয়ে প্রত্যেক বছর বছরের জন্য। আর তোমার যে মোট টাকা ছিল কত? ছিল 50 টাকা। তাহলে তুমি আমার কাছ থেকে কত টাকা নেবে? 50 টাকা নেবে, যেটা তোমার যে মেন টাকা দিয়েছিলে, প্লাস যে তুমি সুদটা বেড়েছে এত টাকা, তাই তো? তাহলে তাহলে এখানে বলো যে 5400 টাকা ধার নিয়েছিল ব্যাংক থেকে, তারপরে আবার সেই 5400 টাকার উপর 1296 টাকা সুদ বেড়েছে, তাহলে কত টাকা জমা দিতে হবে তাকে? তাহলে রাম কি বিমানকে জমা দিতে হবে কত টাকা? 5400 টাকা নিয়েছিল, ওটা তো দিতে হচ্ছে ওকে, প্লাস 1296 টাকা দিতে হবে, কারণ এই 1296 টাকাটা সুদ বেড়েছে। এই টাকাটার জন্য যেহেতু 6% হারে নিয়েছিল, এই টাকার সাপেক্ষে 6% হারে
4 বছরে এত টাকা সুদ বেড়েছে, তাই তো? তাহলে এই টাকা প্লাস এই টাকা, দুটো টাকা করে দিতে হবে, তাহলে যোগ করলে কত আসবে? 6 9 6 6 6,696 টাকা। তাহলে বিমানকে 4 বছর পর মোটমাট 6,696 টাকা দিতে হবে সমস্ত সুদটা, সমস্তটা মেটাবার জন্য, তাই তো? 2 নম্বরটা হয়ে গেল। এবার 3 নম্বরের অঙ্কটা কি ছিল? 3 নম্বরের অঙ্কটা ছিল এক ব্যক্তি 6% সুদের হারে 4 বছরের জন্য কিছু টাকা ব্যাংকে রেখেছিল, তাই তো? 6%, 3 নম্বরটা ছিল 6% সুদের হারে 3 বছরের জন্য, দেখি, 4 বছরের জন্য, 4 বছরের জন্য কিছু টাকা ব্যাংকে রেখেছিল, ঠিক আছে? তো এবং 4 বছর পরে, 4 বছর পরে যে সে সুদটা পেলো সেটা হচ্ছে কত? 240 টাকা, তাই তো? সে 6% সুদের হারে 4 বছরের জন্য কিছু টাকা জমা রেখেছিল একটা ব্যাংকে। ধরো সে 6% সুদের হারে 4 বছরের জন্য কিছু পরিমাণ টাকা জমা রেখেছিল, ঠিক আছে? তাতে 4 বছর পর সে সুদ পেলো, সুদ মানে এক্সট্রা টাকা কত পেলো? 240 টাকা, তাই তো? তাহলে আমাকে বের করতে হবে যে সে কত টাকা জমা রেখেছিল, মানে আমাকে এখানে কি করতে হবে? আমাকে এটা বের করতে হবে যে কত টাকা জমা রেখেছিল, তার ফলে 6% সুদের হারে 4 বছরের সুদ এত টাকা হলো। তার মানে কি? আমার এখানে কি কি দেওয়া আছে? আগে দেখেন কি দেওয়া আছে, মূলধন, তাই তো? এখানে মূলধন দেওয়া আছে? মূলধন দেওয়া নেই, আমাকে মূলধন বের করতে হবে। কি করে বার করব? আমার রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে কত? 6। সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 4 বছর, তাই তো? আর সুদ দেওয়া আছে 240, তাই তো? তাহলে মূলধন আমাকে, আমি আগে প্রথমে বললাম যে আমাদের 4টের মধ্যে যে কোনো 3টে বলা থাকবে, একটা বের করতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে মূলধন বের করতে হবে। সুদের হার, সময়, সুদ দেওয়া আছে। তাহলে আমার মেন অরিজিনাল ফর্মুলাটা কি বলা যাবে? I সমান পি আর টি বাই 100, তাই তো? আমার এখানে আই বলে দেওয়া আছে, আই মানে সুদ 240 টাকা বলে দেওয়া আছে, আর রেট অফ ইন্টারেস্ট আর বলে দেওয়া আছে কত পার্সেন্ট? 6%। টি কত বছর বলা আছে? 4 বছর বলে দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? কি বলে দেওয়া নেই, পি বলে দেওয়া নেই, মানে মূলধনকে বের করতে হবে। তাহলে আই সমান বসাই, আই সমান কত আছে? 240 সমান পি, পি থাকলো গণিত, আর এর মান কত? আর এর মান হচ্ছে 6, তাই তো? গণিত বছর কত হচ্ছে? 4 বছর বাই 100, তাই তো? এবার থেকে দেখো, উপরে 24, এদিকে 24 কাটবে, তাহলে কত হবে? এখানে হবে 10, এদিকে হবে পি বাই 100, তাহলে পি সমান কত আসছে? 1000। তার মানে ব্যক্তিটি 1000 টাকা ব্যাংকে জমা রেখেছিল 6% সুদের হারে, ঠিক আছে? 6%, ব্যক্তিটি 1000 টাকা ব্যাংকে জমা রেখেছিল 6% সুদের হারে, তার ফলে 4 বছরে সে মোট সুদ পেয়েছে 240 টাকা, তাই তো? তুমি এখানে হিসাব করে দেখতে পারো, এই পি তো, এটা পি, আর কত আছে? আর পি এ ধরো পেলে 1000 টাকা, আর কত আছে? 6%, আর টি আছে কত? 4 বছর। তো তুমি এটা ক্যালকুলেশন করে দেখতে পারো, আই সমান যেটা বললাম পি আর টি বাই 100, এবার সুদ দেখবে 240 টাকা আসবে, তাই তো? তাহলে এটা হলো চারেরটা। চারেরটা কি বলা আছে? চারেরটা বলেছে যে বার্ষিক 15% সরল সুদের হারে 8 বছরে সুদে আসলে বলেছে কত টাকা? 5160 টাকা। মানে বলেছে 15% হারে কোনো ব্যাংকের সুদ, ঠিক আছে, 8 বছরে সুদে আসলে হয়েছে 5160 টাকা, তাই তো? এটার মানে কি? এটার মানে হচ্ছে এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা, ধরো আমি ধরলাম এক্স পরিমাণ টাকা, এক্স টাকা কোনো ব্যাংকে জমা দিয়েছিল, ঠিক আছে? ক বছরের জন্য? 8 বছরের জন্য, 8 বছরের জন্য। কত বছর সুদের হারে? 15 বছর সুদের হারে, তাই তো? তাহলে এক ব্যক্তি এক্স পরিমাণ টাকা 8 বছরের জন্য 15% সুদের হারে ব্যাংকে জমা দিয়েছিল।
তাহলে সে 8 বছর পর কত টাকা সুদ পাবে? সে 8 বছর পর কিছু পরিমাণ সুদ তো পাবে। এই যে যে টাকাটা জমা রাখবে সেটা হিসাবে কিছু কিছু সুদ পাবে। তাহলে সেই সুদ আর সে যত টাকা জমা রেখেছিল, একটা ব্যাংকে যখন কোনো টাকা জমা রাখছি আমি, সুদ দিচ্ছে তো, কিন্তু আমার টাকাটার সঙ্গে সুদটা যোগ হচ্ছে, তো আমার টাকাটা ধরো বেশি জমা দিয়েছি, সেই পরিমাণ বেশি পরিমাণে সুদ পাচ্ছি, সেই সুদটা কিন্তু আমার টাকার সঙ্গে যোগ হচ্ছে। তাহলে 8 বছর পর তার ব্যাংকে দেখলো টাকা আছে 51,60 টাকা, তার মানে কি, সে যত টাকা জমা রেখেছিল সেটা আছে, তার সঙ্গে যে পরিমাণ সুদ বেড়েছে সেটাও আছে। তাহলে এই টাকাটা অ্যাকচুয়াল কত টাকা? এই টাকাটা হচ্ছে পি, মোট মূলধন যতটা আছে প্লাস আই, মানে যতটা সুদ পেয়েছে, তাই তো। মোট মূলধন সে যত টাকা জমা রেখেছিল তত টাকা এর মধ্যে আছে, প্লাস তার সঙ্গে কি আছে, 8 বছরে 15% যে সুদটা পেয়েছে এই টাকাটা, সেই টাকাটার সুদটা এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমরা বি প্লাস আই সমান কত লিখতে পারি? 5,160 টাকা লিখতে পারি তো, কারণ এখানে মূলধন প্লাস সুদটা, এখানে তো মূলধন প্লাস সুদটাই আছে। তাহলে মূলধন প্লাস সুদ সমান হচ্ছে 51,60 টাকা। তাহলে আমি মূলধন জানি না, আমাকে মূলধনটা বের করতে হবে, তাই তো। আমাকে অঙ্কটা সেটাই বলেছে যে সমূল বৃদ্ধি মানে এত টাকা পরিমাণ এত টাকাটা পেয়েছে। তাহলে 15% সুদের হারে 8 বছরে এত টাকা পেয়েছে, সমূল বৃদ্ধি মানে সুদ পেয়েছে প্লাস আসল পেয়েছে। তাহলে আমাকে বের করতে হবে কোনটা, যে আসল কত টাকা সে জমা দিয়েছিল, মানে কত টাকার জন্য 15% সুদ পাওয়ার পরে 8 বছর পাওয়ার পরে 51,60 টাকা হলো, তাই তো। তাহলে পি প্লাস আই সমান 51,60 টাকা। পি লিখলাম, পি লিখে দিলাম, প্লাস আই সমান আমরা কি জানি, পি আর টি বাই 100, তাই তো, সমান 51,60 টাকা হলো। এবার দেখো, পি প্লাস পি গণিত আর কত আছে, 15%, পার্সেন্ট দেবো না, 15, টি কত আছে 8 বছর বাই 100, তো সমান 51,60 টাকা। বা কিছু কাটাকাটি করি, এখানে 3, 5, 20, এটা হবে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5, তো তাহলে কত আসছে, পি প্লাস 6p বাই 5 সমান 51,60 টাকা। এতগুলো ঠিক আছে। তারপরে এদিকে আসছে, দেখো এদিকে কত আসছে, যোগ করছি এবার, তাহলে হবে কত, 5p প্লাস 6p বাই 5 সমান 51,60 টাকা। 11p আসছে, 11p সমান কত, 5 টাকা দিয়ে গুণ করে দিচ্ছি, 5/11, কাটাকাটি যাবে না, তো এটাকে তোমরা ক্যালকুলেটর বা বাড়িতে গুণ করে দেখে নেবে যে কত আসছে অ্যান্সারটা। তাহলে আমরা পি ধরেছিলাম, মোট মূলধন ধরেছিলাম, তাহলে মূলধন কিন্তু আমাদের বেরিয়ে গেল, তাই তো। তাহলে যে টাকাটা বেরোবে সেই টাকাটা যদি আমি ব্যাংকে জমা রাখি 15% সুদের হারে 8 বছরের জন্য, তাহলে সেই টাকাটা প্লাস সুদটা মিলে 51,60 টাকা হবে। ঠিক আছে, তোমরা তাহলে এই ক্যালকুলেশনটা এখানে করে নিও। তো এবার আসা যাক 5 নম্বরে। ঠিক আছে, তো 5 নম্বর অঙ্কটা কি কি বলেছিলাম, যে বলেছিলাম বার্ষিক শতকরা সরল সুদ হার কত হলে, মানে সরল সুদের হারটা কত হলে, পার্সেন্ট কত হলে 5,000 টাকার 5,000 টাকার 8 বছরে সুদ কত হবে বলেছিলাম, 4,800 টাকা, তাই তো। তার মানে কি, আমাকে একটা একটা ব্যাংকে বা কোনো আমি টাকা জমা দিলাম, ঠিক আছে, কত জমা দিলাম, 5,000 টাকা জমা দিলাম, ক বছরের জন্য, 8 বছরের জন্য। ঠিক আছে, তাহলে 5,000 টাকা ব্যাংকে জমা দিলাম 8 বছরের জন্য, 8 বছর পর দেখছি আমার মোট টাকা বেড়েছে, মানে সুদ পেয়েছি 4,800 টাকা। ব্যাংক আমাকে আমাকে এই টাকাটা সাপেক্ষে, ঠিক আছে, 4 বছরে আমাকে সুদ দিয়েছে, 8 বছরে আমাকে সুদ দিয়েছে 4,800 টাকা। তো আমাকে বের করতে হবে যে বার্ষিক সরল সুদের হার কত ছিল, মানে ব্যাংক আমাকে কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছিল, এই টাকাটার কত পার্সেন্ট হারে ব্যাংক আমাকে সুদ দিচ্ছিল, সেটা আমাকে বের করতে হবে, তাই তো। কারণ কোনো কোনো জিনিস, কোনো টাকার সুদ পেতে গেলে তিনটে জিনিস লাগে, টাকাটা, সময়টা আর পার্সেন্টেজ, তাই তো। তাহলে পার্সেন্টেজ আমাকে নেই, আমাকে সুদ বলে দিয়েছে, তাহলে আমাকে পার্সেন্টেজ বের করতে হবে।
আমি আগে বললাম চারটে বলা থাকে, চারটে আমাদের টপিক মেন: মূলধন, সময়, সুদ আর সুদের হার। তিনটে বলে দিলে একটা বের করা সোজা। তো আমাদের মেন ফর্মুলা কি? আই সমান পি আর টি বাই 100। ঠিক আছে, তাহলে আই কত বলে দিয়েছে? 4800 টাকা, তাই তো? পি কত বলেছে? 5000 টাকা। আর কত বলেছে? আর আমাকে বলে দিয়েছে, আমাকে আটটা বের করতে হবে, তাহলে আমি আটটাকে আর লিখলাম। ঠিক আছে, গণিত। টি কত বলেছে? 8 বছর বাই 100, তাই তো? এটা ফর্মুলা। তাহলে এবার দাও কাটাকাটি করে করা যাক। হয়ে গেল। তাহলে ওই 4800 সমান কত আসছে? 5×8 = 40, 400 আর। তাহলে আর সমান কত আসছে? 4800 বাই 400 কত হবে? 12, তাই তো? তাহলে ব্যাংক আমাকে 12% হারে সুদ দিচ্ছিল। তাহলে আমি 5000 টাকা ব্যাংকে জমা রাখলাম 8 বছরের জন্য। ব্যাংকে সরল সুদের মাত্রা হচ্ছে 12%। 12% মানে কি? তুমি যদি 100 টাকা জমা রাখো ব্যাংকে 1 বছরের জন্য, তাহলে ব্যাংক তোমাকে 12 টাকা দেবে এক্সট্রা। 1 বছর পর তোমাকে 12 টাকা এক্সট্রা দেবে। তাহলে 1 বছর পর তোমার ব্যাংকের টাকা কত হবে? 112 টাকা, তাই তো? তাহলে ঠিক এখানে ঠিক সেরকম, এখানে হচ্ছে আমি ব্যাংকে 5000 টাকা জমা দিয়েছি 8 বছরের জন্য, কিন্তু এখানে 5000 টাকার 12% হবে। তাহলে 5000 টাকার 12% 8 বার যোগ হবে, এ তো 8 বছর হবে, তাই তো? তাহলে 5000 টাকার 12% আমার এখানে কত আসছে? 4800 টাকা। তাহলে আমি 8 বছর পর যখন টাকাটা তুলতে যাবো, তখন তোমার ব্যাংকে 5000 টাকাটা আছে, প্লাস তার সঙ্গে 4800 টাকা এক্সট্রা সুদ আমার আছে, তাই তো? তাহলে এটা হলো, তাহলে অ্যান্সার কত হলো? আমার সুদের হার হচ্ছে 12%, তাই তো? 5 নাম্বারটি কি বলেছে? তুমি একটা ব্যাংকে কিছু পরিমাণ টাকা রেখেছো, এক্স টাকা ধরো, 3 বছরের সুদ। 3 বছর পরে সমূল বৃদ্ধি কত হয়েছে? সমূল বৃদ্ধি হয়েছে 560 টাকা, তাই তো? 5 বছর পর হয়েছে কত? 600 টাকা। তার মানে তুমি একটা কিছু পরিমাণ টাকা রেখেছিলে ব্যাংকে, 3 বছর পর যখন তুমি টাকাটা দেখতে যাচ্ছ, তখন তুমি টাকা দেখছো যে আমার পার্সেন্টেজ ধরে 3 বছরের টাকাটা খেটে টোটাল সুদ তো নিয়ে হয়েছে 65 টাকা। তুমি যখন টাকাটা জমা দিয়ে 5 বছর পরে গেলে, মানে এটার পরে আরো 2 বছর, ঠিক আছে, 5 বছর পরে গেলে, তখন তুমি তোমার টাকা গিয়ে দেখলে 600 টাকা। তাহলে কি? তোমার প্রত্যেকবারে টাকা বাড়ছে। তুমি 3 বছর পর গিয়ে দেখলে 65 টাকা হলো, 5 বছর পর গিয়ে দেখলে 600 টাকা হলো, তাই তো? তাহলে তোমার সুদ বাড়ছে তো? তা আমাকে এখানে কি বের করতে হবে? যে আমি কত পরিমাণ টাকা রেখেছি এই এক্সট্রা। আমি ব্যাংকে কত পরিমাণে টাকা রেখেছি, যে পরিমাণ টাকা রাখার জন্য আমি 3 বছর পরে আমার টাকা এত হলো, বা 5 বছর পরে আমার টাকা এত হলো। তাহলে আমি দেখা যাক কি করে যাক। 3 বছর, 3 বছরে সমূল বৃদ্ধি কত হয়েছে? আগে প্রথমটা লিখি, আগে এটা লিখি। 5 বছরে সমূল বৃদ্ধি 600 টাকা। আগে লিখলাম এটা, 5 বছরে সমূল বৃদ্ধি 600 টাকা। তাহলে 3 বছরে সমূল বৃদ্ধি কত হবে? 560 টাকা। এবার এটাতে বিয়োগ করবো, ঠিক আছে? 2 বছরে, এখানে কিন্তু সমূল বৃদ্ধি হবে না, এখানে কত হবে? সুদ হবে, সুদ কত টাকা হবে? 40 টাকা। অনেকের মনে হতে পারে যে কেন, তাই তো? দেখো, 5 বছরে যে টাকাটা 600 টাকা ছিল, সেই 600 টাকা কিন্তু যে এক্স ছিল, মানে মূলধনটা ছিল, প্লাস তার সঙ্গে আয়টা ছিল, ঠিক আছে? 3 বছরে এখানেও মূলধনটা ছিল, প্লাস এখানেও আয়টা ছিল, সুদটা। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে ধরলাম 5 বছরের ক্ষেত্রে আমি ধরলাম সুদ বেড়েছে I1 টাকা, আর 3 বছরের ক্ষেত্রে ধরলাম সুদ বেড়েছে I2 টাকা। যখন বিয়োগ করলাম, তখন 2 বছরের ক্ষেত্রে কিন্তু আমি এটা কেটে যাবে, মানে মেন যে মূলধন সেটা কেটে যাবে। তাহলে বিয়োগফলটা কি হবে? শুধুমাত্র দুটো সুদের মধ্যে বিয়োগফল, তাহলে সেটা I1 মাইনাস I2। তাহলে এখানে মূলধন থাকবে না, তাই তো? তার জন্য আমি সমূল বৃদ্ধি, সমূল বৃদ্ধি মানে কি বলেছিলাম আমি? মূলধন প্লাস
যেটা সুদ হবে সেটা, তাই তো? তাহলে মূলধন কেটে যাবে, তার জন্য আমি লিখলাম শুধু সুদ কত, 40 টাকা। বুঝে গেল? তাহলে 1 বছরের সুদ কত হবে? 20 টাকা, তাই তো? 3 বছরের সুদ কত হবে? 3 বছর কত হবে? 60 টাকা, তাই তো? তাহলে আমি কি পেলাম? আমি যে পরিমাণ টাকা রেখেছিলাম সেই টাকার 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা। আমি এতটা বন্ধু পেলাম, তাই তো? তাহলে এবার কি পাওয়া যায়? আমি কিন্তু আগে বলেছি যে অঙ্কটায় বলা আছে যে 3 বছরে সমূল বৃদ্ধি কত বলা আছে? 560 টাকা, তাই তো? আবার বলছি 3 বছরের সুদ 60 টাকা, 3 বছরের সমূল বৃদ্ধি 60 টাকা, 3 বছরের সুদ 60 টাকা। তাহলে 3 বছরের সুদ যদি 60 টাকা হয়, 560 টাকা হয়, আর 3 বছরে সুদ কত টাকা? সুদ 60 টাকা, তাই তো? তাহলে আমি 3 বছরে আমার কোনো টাকা সুদ পেয়েছি 60 টাকা। আবার আমি দেখলাম যে আমি যে টাকা জমা রেখেছিলাম সেই টাকার সঙ্গে সুদটা যোগ হয়ে তারপরে এসেছে, তো মানে আমার যে এই মূলধন টাকাটা সেটা কি, আমার যে মেন টাকা ছিল এক্স, তার সঙ্গে 60 যোগ হয়েছে, দিয়ে হয়েছে 560 টাকা, তাই তো? তাহলে আমার মূলধন কত হবে? এটা থেকে বাদ দেবো, কারণ এটার মধ্যে সমূল বৃদ্ধি মানে আমার মোট মূলধন প্লাস সুদটা আছে, আমি সুদের জন্য এই 60 টাকা, কারণ দুটোই 3 বছরের মধ্যে, তাই তো? তাহলে কত হবে? এর সঙ্গে কত হবে? 500 টাকা। তাহলে অঙ্কটা কিভাবে করলাম আমরা? আগে আমরা 3 বছরে কত সুদ হয় সেটা বার করলাম, 5 বছর 3 বছর থেকে। আগে কিন্তু সমূল বৃদ্ধি বলা ছিল 665, সেখান থেকে আমরা বিয়োগ করে 3 বছরের সুদটা, শুধু সুদটা বের করলাম, তারপরে এই সমূল বৃদ্ধি থেকে সুদটা বাদ দিলাম। তাহলে কত পাচ্ছি আমরা? 500 টাকা। তাহলে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলাম আমরা? 500 টাকা। তো লাস্ট অঙ্কটা কি বলেছে? এক ভদ্রলোক মানে রায় বাবু তার দুই পুত্রকে, প্রথম এটা হচ্ছে দ্বিতীয়, তার দুই পুত্রকে 56,000 টাকা, 56,000 টাকা ভাগ করে দিল মানে দুজনের নামে ব্যাংকে জমা রাখলো। প্রথম ছেলের নামে কিছু টাকা, দ্বিতীয় ছেলের নামে কিছু টাকা, এবং ব্যাংকের সুদ দেয় 10% হারে, ঠিক আছে? তো কি বলেছে? প্রথম পুত্রের বয়স হচ্ছে 15 বছর, আর দ্বিতীয় পুত্রের বয়স হচ্ছে 13 বছর, তাই তো? কিন্তু রায়বাবু এমন করে টাকাটা ভাগ করে দিয়েছে যাতে যখন দুজনের বয়স হবে 18 বছর, এই 18 এই 18, তখন দুজনে যখন টাকাটা তুলতে যাবে ব্যাংকে, তখন কিন্তু তারা দুজনে সেম টাকা পাবে, একই পরিমাণ টাকা পাবে। তো অনেকের প্রশ্ন হতে পারে, স্যার তাহলে আমি যদি এই টাকাটা দুজনকে ভাগ করে দিই সমান হবে, মানে 28,000 করে, তাহলে তো ওরা সেম টাকা পাবে। কিন্তু না, সেম টাকা পাবে না। কেন পাবে না? কারণ এখানে আমি যদি 28,000 টাকা করে দুদিকে ভাগ করে দিই, তাহলে কি হবে দেখো, 10% সুদ ঠিক আছে, পিও সেম মানে মূলধন সেম, পার্সেন্টেজও সেম, কিন্তু এখানে বছরটা আলাদা। তার কারণ প্রথম পুত্রের বয়স হচ্ছে 15 বছর, এর 18 বছর ওদের বয়স লাগে 3 বছর, তাই তো? তাহলে এর 18 বছর ওদের বয়স লাগবে 3 বছর, তাহলে এর যে 28,000 টাকাটা, এই টাকাটা খাটবে ক বছর? 3 বছর খাটবে, তো ও 3 বছরের সুদ পাবে। কিন্তু ও যখন 13 থেকে আসবে, যার বয়স 13 বছর, তার ক্ষেত্রে কত টাকা খাটবে? তার ক্ষেত্রে খাটবে 5 বছর, তাহলে সুদ বেশি পাবে। তাই দুজনে একই টাকা জমা দিয়েছিল, একই পার্সেন্ট সুদ, কিন্তু 5 বছরের জন্য সুদ বেশি হয়ে যাবে, তাহলে টাকাটা কিন্তু এর থেকে অনেক বেশি হয়ে যাবে, তাই তো? কিন্তু রায়বাবু সেই দিক থেকে প্ল্যান করে এমন ভাবে টাকাটা তোমাকে ভাগ করে দিয়েছে, যাতে যখন টাকাটা 18 বছর হওয়ার পর যখন টাকাটা তুলবে, তখন দুটো টাকাই সমান হবে, সমূল বৃদ্ধি হবে সমান। তাহলে আমরা দেখা যাক এবার অঙ্কটা করা যাক। অঙ্কটা বুঝতে পারা গেল তো? অঙ্কটা এটা হচ্ছে মেন অঙ্ক, যে রায়বাবু দুই পুত্রকে ঠিক কতটা ভাবে, মানে কি কত 56,000 টাকার মধ্যে কত কত করে টাকা দিয়েছে বা ব্যাংকে জমা রেখেছে। তাই ধরা যাক, ধরি প্র- প্রথম পুত্রের প্রথম পুত্রকে দিয়েছে এক্স টাকা, দ্বিতীয় পুত্রকে দিয়েছে ওয়াই টাকা, ঠিক আছে?
তাহলে প্রথম পুত্রের 18 বছর পর সমূল বৃদ্ধি বার করি। দেখো প্রথম পুত্র যখন যে টাকাটা তুলবে সেটা কত হবে, প্রথম পুত্র যে টাকাটা তুলবে 18 বছর পরে যে টাকাটা তুলবে সে টাকাটা অ্যামাউন্টটা কতটা হবে, ওকে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা থাকবে, মানে তার সাথে যে যে এক্স টাকা ওকে দিয়েছিল সেই টাকাটা থাকবে, প্লাস কত থাকবে যে পরিমাণ সুদ পেয়েছে। এরও তাই, এ যখন 18 বছর হবে তখন এর কত থাকবে, এরও সেই একই পরিমাণ থাকবে, ওয়াই এ থাকবে ওয়াই প্লাস i2। i2 মানে কত, এ এতটা ওষুধ পেয়েছে এ এতটা ওষুধ পেয়েছে। এবার এটা কত হবে আমাকে বের করতে হবে, দেখা যাক। তাহলে এক্স, ঠিক আছে, প্লাস এ লিখছি আই এর মান কত, আই এর মান হবে কত পি, এক্সটা যেমন হয়েছে এক্সটা পি ধরেছি, আর কত পার্সেন্টেজ বলেছে 10%, ঠিক আছে 10% বলে দিয়েছে। তাহলে টি কত, 15 বছর ছেলের ক্ষেত্রে টি কত হবে, 15 থেকে 18 হতে গেলে ওর বয়স লাগবে 3 বছর, তাহলে ওই টাকাটা খাটবে ক বছর, 3 বছর। তাহলে 3 মানে 18 মাইনাস 15, তাই তো, বাই 100। সেটা কত হবে যোগ করে যাক, এটা কাটবে মানে হবে নিচে 10 হবে, তাই যোগ করলে কত আসবে এখানে, এখানে আসবে 10x প্লাস 3x বাই 10, মানে আসছে কত 13x বাই 10। তাহলে এটা হচ্ছে এই যে পরিমাণ টাকাটা সেই টাকার পরিমাণটা আর প্রথম পুত্র 18 বছর বয়সে তুলবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাক, দ্বিতীয় ক্ষেত্রে এর কত হবে, এর y প্লাস ওয়াইটাও মেন মূলধন প্লাস আর কত হবে, আর কত হবে 10%। টি কত এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে টি হচ্ছে 18 মাইনাস 13 বাই 100, একটা শূন্য কাটলো, তাহলে কি পড়ে থাকছে 10y প্লাস 5y, 5y বাই 10, তাই তো। তাহলে পড়ে থাকছে কত 15y বাই 10, মানে হচ্ছে 3y বাই 2। তাহলে এত পরিমাণ টাকা পড়ে থাকছে, মানে ওয়াই বাড়ছে, ওয়াই এত পরিমাণ টাকা 18 বছর বয়সে পাচ্ছে, এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে এত টাকা। তাহলে এবার অঙ্কে কি বলেছে, আমাকে বলেছে যে যখন 18 বছর পর যখন টাকাটা ওরা তুলবে সেই টাকাটা কিন্তু হবে সমান, তাই তো। তার মানে এই টাকাটা এই টাকাটা সমান টাকা, এই টাকাটা তো কত 13x বাই 10 সমান 3y বাই 2, এই টাকাটা হচ্ছে দুটো সমান টাকা, ঠিক আছে। তাই কাটাকাটি করলে এটা 5 হবে। তাহলে x বাই y সমান কত আসছে, x বাই y সমান আসছে 15 বাই 26, না 15 বাই 13, 15 বাই 13, তাই তো। তাহলে আমরা এখানে কি পেলাম আগে দেখা যাক, আমরা আগে পেলাম যে দুটো টাকা আমরা ধরেছিলাম x আর y টাকা আমরা ধরেছিলাম, তাই তো। কি ধরেছিলাম, x কে মানে x হচ্ছে প্রথম পুত্রকে দেওয়া টাকা, y হচ্ছে দ্বিতীয় পুত্রকে দেওয়া টাকা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, x পেয়েছে 15 অনুপাত, y পেয়েছে 13 অনুপাত, তাহলে আমি লিখতে পারি তো x is to y সমান 15 is to 13। এবার সে মিশ্রণের মতো অঙ্ক, তাহলে x এর আনুপাতিক ভাগার কত হবে, 13 প্লাস 15 মানে 28, মানে 15 বাই 28 হচ্ছে x এর আনুপাতিক ভাগার, y এর আনুপাতিক ভাগার কত হবে 13 বাই 28, তাই তো। এবার কত টাকার মধ্যে, 56,000 টাকার মধ্যে। তাহলে x কত টাকা হবে, তাহলে x যে তাহলে প্রথম পুত্র কতটা পাবে, প্রথম পুত্র পাবে 15 বাই 28 গুণিত 56000, দ্বিতীয় পুত্র কত পাবে 13 বাই 28 গুণিত 56000। ব্যাপারটা এখানে কি রকম হলো, ব্যাপারটা আমি x আর y এর অনুপাত বার করলাম, মানে কি বের করলাম অনুপাত, যে যে 56,000 টাকাটা আছে সেই টাকাটা কত অনুপাতে দুজনকে ভাগ করে দিয়েছে, কত অনুপাতে দুজনকে ভাগ করে দিয়েছে। তাই আমি দেখলাম যে x আর y কে
15:13 অনুপাতে দুজনকে ভাগ করে দিয়েছে। তাহলে এই যে টাকাটা, এই টাকাটার 15:13 অনুপাতে যদি দুজনকে ভাগ করে দেয় তাহলে প্রত্যেক কত পাবে? 2000 মানে 30। তাহলে প্রথম পুত্র পাবে 30,000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 26,000 টাকা। 28 দিয়ে কাটলাম 2, 2000, এখানে 28 দিয়ে কাটলাম 2, 2000, তাহলে 2000 গুণিত 15, 30,000, 2000 গুণিত 13 মানে 26,000 টাকা, তাই তো? তাহলে প্রথমে কি করলাম, প্রথমে দুটো আগে বার করলাম যে তারা দুজনে কত করে টাকা পেয়েছে, সেটা আমরা সমান করলাম। তাহলে তাতে আমার কি বেরোলো, এক্স আর ওয়াই অনুপাতটা বেরোলো, মানে এক্স আর ওয়াই কে কত অনুপাতে টাকাটা ভাগ করে দিয়েছে, ঠিক আছে? তাহলে এই অনুপাতটা পেলাম, তারপরে আমি দেখলাম যে আমাকে 56,000 টাকা ভাগ করে দিয়েছে এত অনুপাতে। তাহলে 56,000কে তারপরে এই আমাদের ভাগারে মিশ্রণের মতো করলাম। তাহলে দেখা গেলো প্রথম পুত্র পেয়েছে 30,000 টাকা, দ্বিতীয় পুত্র পেয়েছে 26,000 টাকা। তো মোটামুটি তোমাদের সরল সুদকষার এতটা পর্যন্ত যা জানা গেল, যে চারটে জিনিস মানে সবসময় ক্যালকুলেট মাথায় রাখতে হবে, যে এই অঙ্ক করতে গেলে আমাকে চারটে জিনিস সবসময় লাগবে। হচ্ছে মূলধন মেন, 2 নাম্বার হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট সুদ দিচ্ছে, 3 নাম্বার হচ্ছে বছর, আর 4 নাম্বার হচ্ছে সুদ। তো এই তিনটের মধ্যে যে কোনো যদি তিনটে বলে দেওয়া থাকে, তুমি একটা আরামসে বার করতে পারবে। আর যদি দুটো বলা থাকে তাহলে হয়তো অন্যটা হয়তো কোনো লজিক বা ক্লু দিয়ে দেবে সেখানে করার জন্য। তো আজকে পর্যন্ত এখানেই শেষ। পরের দিন পরের চ্যাপ্টার পড়াবো। আর কোনো যদি কোশ্চেন থেকে থাকে তো টাইম মেনশন করে অবশ্যই জানাবে। নমস্কার।